নমস্কার। ২০২৬ সালের ভোট, আর এই ভোটকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রাজনৈতিক নাটক এবং হাই ভোল্টেজ। কারণ এই কেন্দ্রেতেই দুইজন প্রার্থী, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিরোধী দলনেতা দাঁড়িয়েছে, যিনি ইতিপূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবার ভোটে হারিয়েছেন। কিন্তু সেটা ছিল বিরোধী দলনেতার গড়, আর এবার তিনি দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর গড়ে। এইবার প্রশ্ন হলো, এই কেন্দ্র কি মমতার দাপট কি এখনও আগের মতো আছে, নাকি শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জে বদলে যাচ্ছে সমস্ত সমীকরণ? তাই নিয়েই আজকের এপিসোডের আলোচনা। প্রথমত দেখতে হবে যে এই কেন্দ্রটি ২০১১ সালের আগে ছিল বামফ্রন্টের দুর্ভেদ্য প্রাচীর। সেটাকে ভেঙে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০১১ সাল যখন নির্বাচন শুরু হয়, বিধানসভা নির্বাচন, সেই সময় এখান থেকে প্রার্থী হয়েছিলেন তার দলের প্রার্থী, টিএমসির প্রার্থী, যিনি ছিলেন সুব্রত বক্সী। এই সুব্রত বক্সী তৎকালীন সময়ের সিপিএম প্রার্থী নারায়ণ প্রসাদ জৈনকে ৪৯,৯৩৬টি ভোটে হারিয়েছিল। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো কেন্দ্র থেকে ভোটে দাঁড়াননি, তখন তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেছিলেন, তবু তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু ভারতবর্ষের সংবিধান অনুসারে যে কোনো প্রার্থী যদি না হয়ে থাকেন, তবে তাকে ৬ মাসের মধ্যে প্রার্থী পদ যে কোনো কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তাই তিনি ভবানীপুর কেন্দ্রকেই বেছে নেন এবং রাজ্যের যিনি পদপ্রার্থী ছিলেন ভবানীপুরের, সুব্রত বক্সীকে রিজাইন দিতে হয় এবং তিনি উপনির্বাচনে ভোটে দাঁড়ান। তো তিনি যখন ভোটে দাঁড়ান, তখন সিপিএম প্রার্থী ছিলেন নন্দিনী মুখার্জি, তাকে উপনির্বাচনে ৫৪,২১৩টি ভোটে হারিয়ে দিয়েছিলেন। এবার প্রশ্ন হলো যে এই কেন্দ্র কি তারপরে আর কখনো হারেনি? তারপরে কি সবসময় কি মুখ্যমন্ত্রীর কাছে শক্ত ঘাঁটি হয়েছিল? কিন্তু না, এই কেন্দ্রতে বেশ কিছুবার বেগ পেতে হয়েছিল টিএমসিকে। যেমন ২০১৪ সালের লোকসভা ভোট, সেই সময় বেশ খানিকটা পিছিয়ে ছিল এই টিএমসিকে। তো আমাদের প্রশ্ন হলো যে তাহলে কি এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙার কোনো সম্ভাবনা নেই? অবশ্যই এই প্রশ্নটাই এখন গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। আর এই প্রশ্নটাকে জানতে হলে আমাদের প্রথমে যেগুলোর ওপরে, যে বিষয়ের ওপরে চর্চা করতে হবে, তা হলো এখানকার ভোটারদের, কারা ভোটার, এখানকার কোন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, এগুলো অবশ্যই বিশ্লেষণ করা প্রয়োজন। আর এগুলোর ওপরে ভিত্তি করে এখানকার ভোটের সমীকরণ বোঝা সহজ। এখানকার ভোটে দেখতে গেলে এখানে মুসলিম ভোটার ৩০ থেকে ৩৫%, হিন্দু বাঙালি ভোটার ২৫ থেকে ৩০%, মারোয়ারি রাজস্থানী আছেন ১৫ থেকে ২০% ভোটার, এবং বিহারি, উত্তর ভারতীয় ইউপি বিহার থেকে ১০ থেকে ১৫%, শিখ পাঞ্জাবি আছে ৩ থেকে ৫%, জৈন এবং অন্যান্য কমিউনিটির লোকসংখ্যা ২ থেকে ৫%। ভবানীপুরকে বলা হয় মাল্টি কালচারাল, অর্থাৎ মিনি ভারতও বলা হয়। এখানে সমস্ত শ্রেণীর মানুষ বসবাস করে। একদিকে যেমন ব্যবসায়ী, অন্যদিকে তেমনই শ্রমজীবী, মধ্যবিত্ত, শিক্ষিত, সমস্ত ধরনের মানুষ এখানে বসবাস করে। তো প্রশ্ন হলো, তাহলে কি ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী এবার জয়ী হচ্ছে? কিন্তু এই বিষয়টা দেখতে হলে আগে কতগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রথমত, এখানে যে এসআইআর হলো, সেখান থেকে প্রায় ৪৭,০০০ মানুষের নাম বাদ গিয়েছে। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, এখানে যে অবাঙালি ব্যবসায়ী ভোটার, সেটাকে কিন্তু পুরোটাই বিজেপির ঝুলিতে আসছে।
এবার প্রশ্ন হলো, ভবানীপুরের ভোটার তাহলে কারা টিএমসিপির? মুসলিম ভোটার সম্পূর্ণটাই টিএমসিপির। তাছাড়া এখানে কিছু বাঙালি ভোটার আছে যারা টিএমসির পক্ষে। তাছাড়া এই কেন্দ্রের যে ওয়ার্ডগুলো আছে সেখানে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, যেমন ফিরহাদ হাকিম, তারপর তারই ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের ওয়ার্ডেরই কাউন্সিলর। এবার একটি ভোটে কাউন্সিলর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল নিয়ে থাকে। আর এই সব আলোচনার আগে কিছু পূর্বের ভোট সম্পর্কে আমরা আলোচনা করে নেব। 2016 সালে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এবং তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন দীপাদাস মুন্সি। এই দীপাদাস মুন্সিকে তিনি 25,301টি ভোটে হারিয়েছিলেন এবং বিজেপি প্রার্থী ছিলেন চন্দ্রকুমার বোস, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য। এবার প্রশ্ন হলো, 2021 সালে কিন্তু তিনি ভবানীপুর থেকে দাঁড়াননি, তিনি চলে গিয়েছিলেন নন্দীগ্রামে। ঠিক সেই সময়ে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে যান। তারপর তিনি চলে আসেন নিজের হোম গ্রাউন্ড ভবানীপুরে। এখানে যখন তিনি আসেন আবার তার জন্য উপনির্বাচন করতে হয় এবং এই সময় যিনি প্রার্থী ছিলেন বা যিনি এমএলএ হয়েছিলেন 2021 সালে, সেই শোভমদেব চ্যাটার্জি 28,719 ভোটে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছিলেন। আবার এই শোভমদেব চ্যাটার্জিকে এখান থেকে রিজাইন দিতে হয়েছিল মুখ্যমন্ত্রীর জন্য। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যখন এখান থেকে উপনির্বাচন দাঁড়ান, তার এগেনস্টে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কা টিবরেওয়াল, যিনি মুখ্যমন্ত্রীর কাছে 58,835টি ভোটে হেরে গিয়েছিলেন। এগুলো ছিল সব বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোট পুরোটাই মুখ্যমন্ত্রীর ঝুলিতেই গিয়েছিল। এবার প্রশ্ন হলো, কিছু ভোট আছে বা লোকসভা ভোটগুলো বেশিরভাগই কিন্তু মুখ্যমন্ত্রীকে বেগ পেতে হয়েছে এই কেন্দ্র থেকে। যদি বলা যায় কেন এই কেন্দ্র থেকে বেগ পেতে হয়েছিল, সে সম্পর্কে বলতে গেলে 2014 সাল, তখন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, সেই সময় মোটে 185টি ভোটে বিজেপি এই কেন্দ্র থেকে লিড দিয়েছিল। 2019 সালে এই কেন্দ্র থেকে মোটের উপরে 3,168টি ভোটে টিএমসিপি জিতেছিল। 24 সালের ভোটে 8,297টি ভোটে এখান থেকে জিতেছিল। এগুলো সবই ছিল লোকসভার ভোট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই কেন্দ্র সত্যিই এবার ট্রাফ ফাইট হতে চলেছে, কেননা দুই পক্ষই শক্তিশালী। এবং একটা কথা এখানে এবার বলতেই হয়, এসআইআর কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাই বলতেই হচ্ছে, এই কেন্দ্রে মমতার দাপট কি এখনও আগের মতো আছে বা থাকবে, নাকি শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জে বদলে যাবে সব সমীকরণ? যদিও মুখ্যমন্ত্রী এখানে বার্তা দিয়েছেন, ভবানীপুর আমার পরিবার, আমি আপনাদেরই মানুষ। উল্টো দিকে শুভেন্দু অধিকারীও বলেছেন, ভবানীপুর পরিবর্তন দরকার, একতরফা রাজনীতি চলে না। এবার এখানে একটা কথা বলতেই হয় বারবার, সেটা হচ্ছে বিশেষ করে হিন্দু ভোট ও বাইরের রাজ্যের অবাঙালি ভোটার কিন্তু এবার বিজেপির দিকেই আসছে। অন্যদিকে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর, সেটা কিন্তু মমতা ব্যানার্জির ঝুলিতেই যাচ্ছে। তৃতীয়ত যেটা বারবার বলা হচ্ছে, এসআইআর, এটা কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ এই কেন্দ্র থেকে 47,000 ভোটার বাদ গিয়েছে। শেষ কথা, ভবানীপুর মমতা ব্যানার্জির এখনও শক্তিশালী ঘাঁটি, এটা ঠিক, কিন্তু শুভেন্দুবাবুর চ্যালেঞ্জ এই লড়াইটা আগের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। শুভেন্দু অধিকারীর
কে কি পারবে মমতা ব্যানার্জি তার নিজের গড়ে পরাজিত করতে, তার নিজের গড়ে প্রতিশোধ নিতে? 2021 সালের তিনি যে হেরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, সেই প্রতিশোধ কি পারবে ভবানীপুর নিতে? দিদির দাপট বজায় থাকবে নাকি শুরু হবে নতুন রাজনৈতিক অধ্যায়? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান ভবানীপুরে কে এগিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।